হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো অনেক ভালো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে গল্প এনেছি সেই গল্পটি হলো শুধু একবার বলো ভালোবাসি। তো বন্ধুরা, এই গল্পটির আগেও আমি দুটো পর্ব আপলোড করেছি। তোমরা যারা এখনও সেই দুটি পর্ব দেখোনি, তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। আর নচেত বা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য শুভ্র ভাইয়াকে সরি বলা। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। আমিও ঠিক একই কাজ করতে চলেছি। শুভ্র ভাইয়া এবং তার গ্যাং হয়তো ধুয়ে দেবে আমায়, তবু এতে করে ব্যাপারটা কিছুটা শিথিল হলেও হতে পারে। আপুর ধারণা দোষটা আমার। অনেক ভাবার পর আমিও বুঝতে পারছি দোষটা আসলেই আমার। সো সরিটা বলা উচিত। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি মেন গেটে। কিন্তু শুভ্র ভাইয়ার খবর নেই। চিত্রা মুখ কাচুমাচু করে আমার পাশে দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছু বলতে চায়। নিচের ঠোঁটটা চেপে ধরে ভুরু কুচকে ওর দিকে তাকিয়েই বলে উঠলাম, কিছু বলবি? হাঁপানির পেশেন্টের মতো এভাবে ছটফট করছিস কেন? শুভ্র ভাইয়া বকা যদি দেয় তাহলে? আর ওর সাথে তো ওনার হারামি ফ্রেন্ডগুলো আছেই। এগুলো শুভ্র ভাইয়ার থেকেও ফাজিল। শুভ্র ভাইয়া কখনো মেয়েদের সাথে মিসবিহেভ করে না, তোর সাথেও করতো না, আমি শিওর। কিন্তু তুই ওনার গালে চটটা মেরেই ফেসে গেলি। এই শুভ্র ভাইয়ার চামচা, চুপ থাকতো। এত ভ্যা ভ্যা করিস না। বকা এমনিও দেবে অমনিও দেবে। আমাদের কথার মাঝেই বাইক ছুটিয়ে চলে এলেন শুভ্র ভাইয়া। চিত্রা তো রীতিমতো হা করে তাকিয়ে আছে। আমারও সেই একই অবস্থা। পোলা তো নয়, সে তো আগুনের গোলা। মমতাজ আন্টি এই লাইনটা ওনাকে ডেডিকেট করার জন্যই হয়তো গেয়েছিলেন। রেড কালার বাইকে ফুল ব্ল্যাক ড্রেস আপে বসে আছেন উনি। মনে হচ্ছে কোনো শোক সভায় এসেছেন। তবে যাই বলি না কেন, ওনাকে যে একদম চকলেট বয় লাগছে তা স্বীকার করতে আমি বাধ্য। কোনো রকম নিজের চোখটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখি সব মেয়েই যে যার জায়গায় হ্যাং মেরে দাঁড়িয়ে আছে। মুখের হায়ের সাইজ অনুযায়ী 2-3 কেজি মশা ঢুকিয়ে দেওয়া যাবে অনায়াসে। শুভ্র ভাইয়া পার্কিংয়ে বাইকটা রেখে চাবিটা পকেটে ঢুকিয়ে দিয়ে ধীর পায়ে আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন। এমন একটা ভাব যেন আমাদের দেখতেই পাননি। অ্যাটিটিউড দেখলে বাঁচি না। নিজেকে কি জন আব্রাহাম মনে করে নাকি কে জানে। যত সব আবুল কোথাকার। এদিকে চিত্রা আমায় গুতিয়েই চলেছে। ওর গুতাগুতি দেখে মনে হচ্ছে আমার হাতের চামড়াগুলো তুলে ফেলাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। বিরক্তি মাখা চাহনি দিয়ে তাকিয়েই বলে উঠলাম, কি সমস্যা তোর? আরে ভাইয়াকে ডাক দে, নয়তো সরি বলবি কেমনে? আমি বললাম, তাই তো। চিত্রাকে নিয়ে হাঁটা দিলাম শুভ্র ভাইয়ার পিছু পিছু। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল শুভ্র ভাই। উনি ওনার ওই হারামি বন্ধুদের সাথে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে হাসছেন। আহা, কি মারাত্মক হাসি! আবারও ক্রাশ খেলাম বলে মনে হচ্ছে। ছেলেরা এত সুন্দর হয় নাকি? যাই হোক, ক্রাশটা মুহূর্তেই হজম করে নিলাম। হাজার মেয়ের ক্রাশের প্রেমে পড়া যাবে না, তাতে ওয়েটিং লিস্টে থাকার চান্স আছে। আর রোদ কখনো ওয়েটিং লিস্টে থাকতে রাজি নয়। মন এবং প্রাণকে জোর করে বোঝালাম সে আমার ভাই। মন প্রাণ কতটুকু বুঝলো জানি না, সে নিয়ে মাথাও ঘামালাম না। হালকা পায়ে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালাম।
ঠিক তখনই সাহেল ভাইয়া দাঁত কেলিয়ে বলে উঠলেন, আরে সানশাইন নাকি? বা দোষ, সকাল সকাল বাস খেতে চলে এসছে রে। শুভ্র ভাইয়া ডেবিল হাসি দিয়ে কিছু একটা বলতে যাবেন, তার আগেই চোখ মুখ খিচে বলে উঠলাম, সরি ভাইয়া, আই এক্সট্রিমলি সরি। আমার তেমনটা করা উচিত হয়নি। আই ওয়াজ রং। আসলে বুঝে উঠতে পারিনি, না বুঝেই এমন একটা করে ফেলেছি। সরি ভাইয়া। সামনে কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ তুলে তাকালাম। শুভ্র ভাইয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরও একটা থাপ্পড় দিয়ে বসবে কিনা কে জানে, কিন্তু আমাকে অবাক দিয়ে উনি একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, ইটস ওকে। আমি তো চরম অবাক। কয় কি পোলা, আমার সাথে কেউ এমন করলে তাকে আমি জিন্দেগিতে মাফ করতে পারতাম কিনা সন্দেহ, আর সে কিনা একটা সরিতেই কুপোকাত। আমি অবাক চোখে তাকিয়ে আছি। পাশ থেকে নীলি নামের মেয়েটি বলে উঠল, এত সহজে মাফ করে দিলি শুভ্র? তোর এই দয়া দেখে আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। তো করে ফেল না, মানা করেছে কে? তবে নীল আগে রেহানকে বিয়ে করার পর সুসাইডটা করলে ভালো হয় না? আমরা তোর বিয়ে দেওয়া আর 40 দেওয়ার দুটাই খেতে পারি আর কি। কি বলিস অভ্র? হ্যাঁ একদম। তোদের কি মনে হয় আমার বিয়েতে তোদের দাওয়াত দিব? ইম্পসিবল। রুহানকেও বলে দিব যেন সে তোদের এলাও না করে। দরকার হলে এক্সট্রা গার্ড রাখবো, তবু তোরা এলাও নস। কথাটা বলেই চোখ মুখ লাল করে উল্টো পথে হাঁটা দিলেন নীলি আপু। বাকি সবাই ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়ে আমার দিকে ফিরে তাকালেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে যাও। আর হ্যাঁ, দোষ করে চড়িওয়ালাটা দোষের কিছু নয়, বরং দোষ করে অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়াটা অনেক বড় কিছু, আর অনেক বড় দোষেরও। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কথাটা বলেই বন্ধুদের সাথে চলে গেলেন উনি। আমি ওনার যাওয়ার দিকেই তাকিয়ে আছি এক দৃষ্টে। এদিকে চিত্রা নন স্টপ ওনার সুনাম করেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না আমার। শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষের মধ্যে এত ডিফারেন্ট টাইপ অ্যাটিটিউড থাকে কিভাবে? কাল যতটা রাগে শুভ্রকে দেখেছি, আজ ততটাই শান্ত শুভ্রকে চোখে পড়ল আমার। জাস্ট আ স্ট্রেঞ্জ পার্সন। ভার্সিটি লাইব্রেরিতে দাঁড়িয়ে বই দেখছি। হাজারো বইয়ের সমারোহ চারদিকে। তার মধ্য থেকে একটা বই সিলেক্ট করলাম পড়ব বলে, কিন্তু হাই নিয়তি, বই ধরে এত টানছি, বাট বইটা আমার হাতে আসছে না। আজব কারবার কাহিনী। বইটা হালকা কাত করে বইয়ের ফাঁক দিয়ে অপর পাশে উকি দিতেই একটা হাত চোখে পড়ল। সেই ব্যক্তিও সেম বই নিতে চাচ্ছেন। লোকটা চেহারা দেখার অসীম কৌতূহল নিয়ে বইটা ছেড়ে দিয়ে পাশের শাড়ির দিকে ঝুঁকে পড়তেই কপালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। চমকে উঠে অপরের দিকে তাকাতেই দেখি শুভ্র ভাইয়া। দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ব্যাপারটা যেন আনফরচুনেটলি হয়ে গেছে, তা বেশ বুঝতে পারছি। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যাপারটা বুঝতে পেরেই দুজন দুদিকে ছিটকে গেলাম। লজ্জায় লাল হয়ে কোনো রকম ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম লাইব্রেরি থেকে। কি ভয়ঙ্কর অবস্থা! ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে আমার। থ্যাংক গড কেউ দেখেনি, নয়তো কি যে হতো।
রিকশায় চেপে বাড়ি ফিরছিলাম, হাতে দুটো আইসক্রিম। আজ আর ক্লাসে মনোযোগ বসবে না, তাই এত আয়োজন করে বাড়ি ফেরা। মাঝ রাস্তায় এসে একটা মধ্যবয়স্ক লোককে চোখে পড়ল। লোকটিকে দেখে মনে হচ্ছে বেশ দুশ্চিন্তায় আছেন আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন। হয়তো গাড়িটা নষ্ট হয়ে গেছে। কি মনে করে ওনার কাছাকাছি এসে রিকশা থামাতে বললাম। লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আঙ্কেল, লিফট লাগবে? লোকটি আমার দিকে তাকিয়েই যেন চমকে উঠলেন। কোনো রকম নিজেকে সামলে নিয়েই বলে উঠলেন, অনেক দূর যেতে হবে রে মা, তোমার রিস্কায় হবে না? কেন জানি না ওনার মা কথাটা আমার বেশ ভালো লাগলো। বাবা মা ছাড়া আর কারো মুখে মা ডাক শোনার ভাগ্য কখনো হয়নি আমার। আমার জানা মতে মার কোনো ভাই বোন নেই। বাবাও দাদু দিদার একমাত্র সন্তান। সো আত্মীয় স্বজন বলতে গেলে আমাদের কেউই নেই। যাই হোক, ওনার মুখে মা ডাকটা শুনেই রিকশা থেকে নেমে গেলাম। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠলাম, চাচা, আপনি এই রিকশা নিয়ে চলে যান, একটু সামনেই গ্যারেজ আছে। এখানে রিকশা পাওয়া দুষ্কর। আপনি বরং গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসুন, ততক্ষণ আমি এখানে ওয়েট করছি। ড্রাইভার লোকটির দিকে তাকাতেই লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো, আর সাথে সাথে রিকশায় উঠে গ্যারেজের পথে পাড়ি জমালো সে। আমি মুচকি হাসি দিয়ে ওনার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে উঠলাম, নিন, আইসক্রিম খান। না রে মা, আমি আইসক্রিম খাই না। একটা খেলে কিছু হয় না, নিন তো। উনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার চেহারাটা একদম আমার ছোট্ট বোনের মতো। তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। কোথায় থাকে আপনার বোন? জানি না, কেন? প্রায় 28 বছর হতে চললো বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছি। বাবাও খুব রাগী, রাগ করে ত্যায্য করে দিলেন আমায়। চলে আসার সময় বলেছিলেন তার শেষ ইচ্ছা এই জীবনে যেন আমার মুখ আর না দেখতে হয়। তাই আর ফেরা হয়ে ওঠেনি কখনো। বোনটা কোথায় আছে জানি না, তবে যেদিন চলে আসি সেদিন ওর বিয়ে ছিল। কি কান্না করেছিল সেদিন, কলজার টুকরো ছিল সে। খুবই ভালোবাসতাম ওকে, এখনও বাসি। অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি ওকে। হয়তো স্বামীর সংসার নিয়ে ভালোই আছে। দোয়া করি আপনার বোনকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান। আচ্ছা, তোমার নাম কি? রোদেলা, তবে সবাই রোদ বলেই ডাকে। আপনিও রোদ বলেই ডাকতে পারেন। রোদ, সুন্দর নাম। আর তুমি আমায় মামু ডেকো, আমার ভালো লাগবে। আচ্ছা, তোমার মার নাম কি? আম্মুর নাম আরিয়ানা আঞ্জুমান। নামটা শুনেই চমকে উঠলেন উনি। আমার কথার উত্তর না দিয়ে হুট করেই জড়িয়ে ধরলেন আমায়। ঘটনার আকস্মিকতায় আমি হতবাক।